হ্যালো বন্ধুরা, আমার সিকিমের যে পর্বগুলো আমার ইউটিউব চ্যানেলে এসেছিল, তোমরা সকলে সেটাকে প্রচুর সাপোর্ট করেছো এবং দেখেছো। তোমাদের সকলের ভালো লেগেছে, তো আমিও খুব খুশি। তো বলেছিলাম পুজোর সময় বড় সারপ্রাইজ ওয়েট করে আছে, একটা লং ট্যুরের কোথাও হয়তো বলেছিলাম যে করতে পারবো। তো অবশেষে সেটা ফাইনাল হয়েছে। আজকে দ্বিতীয়া 16ই অক্টোবর 2023 আমরা বেরিয়ে পড়ছি পুজোর ভ্রমণের উদ্দেশ্যে। আর এই পুজোর এই কটা দিন আমরা কোথায় কোথায় ঘুরছি, কোন কোন স্টেটে যাচ্ছি, কোথায় কোথায় যাব, সব কিছুর জন্য তোমাদের চোখ রাখতে হবে সৌভিক CR7 পার্মানেন্ট ভ্যাগাবন্ড আমার এই ইউটিউব চ্যানেলটিতে। ঘড়ির কাঁটায় এখন 12:50। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্য শালিমার স্টেশনের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক শালিমার স্টেশন। আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রথম গন্তব্য যেরকম বললাম শালিমার স্টেশন। শালিমার স্টেশন থেকেই আমাদের যাত্রা শুরু হবে। আপাতত শালিমার স্টেশনের দিকেই আমরা যাত্রা করেছি। সেখান থেকে করমণ্ডল এক্সপ্রেস আমাদের প্রথম, যেখানে আমরা উঠব, করমণ্ডল এক্সপ্রেস। অবশেষে স্বস্তি পেলাম। যাওয়ার কথা ছিল শালিমার স্টেশনে, কিন্তু কোনা এক্সপ্রেসওয়ের অত্যন্ত বিশৃঙ্খল অবস্থার জন্য আমরা শালিমার অবধি পৌঁছতে পারিনি যথারীতি। যাত্রা শুরুতেই অর্ধেক জায়গা থেকে আমাদের যাত্রা শুরু হলো, মানে শালিমার স্টেশন অবধি পৌঁছতে না পেরে আমরা সাঁতরাগাছি স্টেশনে চলে এলাম। রাস্তার অবস্থা আজকে দ্বিতীয়া অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। কোনা এক্সপ্রেসওয়েতে এত বিশৃঙ্খলা। কোনা এক্সপ্রেসওয়ের কোনো দিকে একটা পর্যন্ত ট্রাফিক পুলিশের কোনো দেখা পেলাম না। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, মানে ট্রাফিক ব্যবস্থা আজকে দ্বিতীয়াতেই যদি এইরকম অবস্থা হয়, তাহলে এখনও পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী বাকি রয়েছে। মানে কলকাতার অবস্থা যে কী হতে চলেছে সেটা সহজেই অনুমেয়। তো যাই হোক, আমাদের টিমের একজন সদস্য যিনি শালিমার পৌঁছেছিলেন, আমার বাবার বন্ধু সুরজিৎ কাকু, উনি পৌঁছে গেছিলেন শালিমার স্টেশনে। উনি ঠিক টাইমে ট্রেনে উঠেছেন, উঠে নিজের জায়গা নিয়েছেন। নেওয়ার পরে আমরা এদিকে ফোনে কমিউনিকেট করি যে আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে উঠছি। ফলে উনি নিজের কামরায় ঠিকঠাক জায়গায় বসে দরজায় আমাদের জন্য ওয়েট করছিলেন। সাঁতরাগাছি স্টেশন থেকে আমরা 12:841 আপ করমণ্ডল এক্সপ্রেসে চড়েছি আর কি। তা এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। তা আমাদের সঙ্গে কে কে রয়েছে একটু দেখিয়ে দেবো। আমার বাবা রয়েছে, মোবাইলে এখন হোয়ার ইজ মাই ট্রেন আমার যতদূর মনে হয় সেটাই দেখছে, যে এরপরে কোথায় কি ব্যাপার। এই রয়েছে সুরজিৎ কাকু, হাত ধরে দাও। এই আমার স্ত্রী রয়েছে সঙ্গে, আর আমার মা। এই হচ্ছে আমাদের 5 জনের টিম। তো আপাতত গন্তব্য আগামীকালকে চেন্নাই। শিডিউল টাইম অফ অ্যারাইভাল চেন্নাইতে 5টা। তো এবার দেখা যাক ট্রেন লেট করে কি বিফোর টাইম ঢোকায়, সেটা ক্রমশ প্রকাশ্য। তো এবার পরবর্তী স্টেশনগুলোর জন্য আমাদের ওয়েট করে থাকতে হবে এবং সেই মতো আপডেট দেব। শালিমার স্টেশন থেকে 112 কিলোমিটারের যাত্রা অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশন খড়গপুর জংশন। এই খড়গপুর জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো 12:841 আপ করমণ্ডল এক্সপ্রেস। নির্ধারিত সময়ের থেকে এটি প্রায় 20 মিনিট মতো দেরিতে চলছে। তো দেখা যাক
পরবর্তী গন্তব্যগুলোতে টাইমলি পৌঁছয় নাকি লেট করে। এসে গেছি 228 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের যাত্রাপথের এটি তৃতীয় স্টেশন বালাসোর। বালাসোরে এটা 2 নম্বর প্ল্যাটফর্মে এসে রয়েছে। আর নির্ধারিত সময়ের থেকে গাড়ি মোটামুটি 17 মিনিট দেরিতে চলছে। গুড মর্নিং সবাইকে। আজ 17ই অক্টোবর 2023। আমরা 1228 কিলোমিটারের জার্নি শেষ করে পৌঁছলাম আমাদের যাত্রাপথের পেনাল্টিমেট স্টেশন, মানে 14 নম্বর স্টেশন বিজয়ওয়াড়া জংশনে। এই বিজয়ওয়াড়া জংশন থেকে লাইন ভাগ হয়ে যাচ্ছে, একটা লাইন যাচ্ছে হায়দ্রাবাদের দিকে এবং আরেকটাতে চলে যাব আমরা চেন্নাইয়ের দিকে। তো এটা নির্ধারিত সময়ের থেকে প্রায় 5 মিনিট দেরিতে বিজয়ওয়াড়া জংশন স্টেশনে এসে পৌঁছলো। এখানে স্টপেজ টাইম হচ্ছে 10 মিনিট, কারণ বিজয়ওয়াড়া থেকে ট্রেনের জল ভরা হবে এবং সব কিছু ওয়াশিং হবে। হওয়ার পরে এই গাড়ি আবার যাত্রা করবে চেন্নাইয়ের অভিমুখে। আমরা বর্তমানে রয়েছি বিজয়ওয়াড়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো যেরকম দেখাচ্ছে সেই মোতাবেক চেন্নাই হয়তো বিফোর টাইমই ঢুকে যাবে। এবার সেটা দেখা যাক চেন্নাই কখন ঢুকছে। অবশেষে একদম সঠিক সময় অর্থাৎ বিকেল 5টা বাজে 1 মিনিটে আমাদের ট্রেন 12-841 আপ করমণ্ডল এক্সপ্রেস চেন্নাই সেন্ট্রাল স্টেশনে এসে পৌঁছলো। মাঝখানে একদম বিফোর টাইম, কখনো একটু লেট, এইভাবে করতে করতে মোটামুটি ঠিক টাইমেই আমাদের ট্রেন চেন্নাই সেন্ট্রাল স্টেশনে এসে পৌঁছলো। চেন্নাই সেন্ট্রাল স্টেশনের থেকে আমরা বেরিয়ে এসে এখান থেকে ক্যাব নিলাম। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ইতিহাস প্রসিদ্ধ জায়গা মহাবলীপুরম। এখান থেকে মোটামুটি ডিস্টেন্স 52 কিলোমিটার মতো। তো এখান থেকে আমরা একটা ক্যাব নিয়েছি, ক্যাবে করে আমরা ডাইরেক্ট মহাবলীপুরম চলে যাব। প্রথমে ইচ্ছা ছিল চেন্নাইয়ে আজকের রাতটা চেন্নাইতে কাটিয়ে কালকে ভোর ভোর ফ্রেশ হয়ে মহাবলীপুরমের উদ্দেশ্যে যাত্রা করব, কিন্তু ভেবে দেখা গেল যে সেটা একটু হেক্টিক হয়ে যাবে, কারণ এমনি 25 ঘন্টা আমরা ট্রেনে জার্নি করে এলাম। সেই কারণে আমরা আজকেই স্থির করলাম যে যখন জার্নি হয়েছে আর 1.5-2 ঘন্টা জার্নি হয়ে যাক, আমরা ডাইরেক্ট মহাবলীপুরম পৌঁছে যাই। মহাবলীপুরম পৌঁছে ওখানেই আমরা হোটেল নেব, তাহলে আমরা কালকের সকালটাতে অত তাড়াহুড়ো হবে না, ধীরে সুস্থে আমরা মহাবলীপুরম সাইট সিইংয়ের জন্য বেরোতে পারবো। তো এখন আমরা ক্যাবে ফুল ফ্যামিলি সবাই এই দাদার ক্যাবে আমরা চলেছি মহাবলীপুরম। দাদা বাংলা कृपा करो बोलो मुरली ना
मदनि स गमधनि स स स गमधनि स मदनि स धनि स नि स स स बोलो मुरली नाम बोलो राधे राज कृपा करो ओ बोलो मुरली नाम बोलो राधे राज कृपा करो बोलो मुरली नाम बोलो राधे राज कृपा करो। অবশেষে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে প্রায় 2 ঘন্টার জার্নি অতিবাহিত করে আমরা এসে পৌঁছলাম আমাদের প্রথম গন্তব্য মহাবলীপুরম। ইতিহাস প্রসিদ্ধ এই মহাবলীপুরমের মাটিতে আজকে আমি দাঁড়িয়ে রয়েছি। এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এখানে পেছনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, যে বঙ্গোপসাগর আমরা পুরীতে, দীঘাতে, এই জায়গাগুলোতে দেখতে পাই, সেম বঙ্গোপসাগরের রূপ আমরা এখন দেখতে পাচ্ছি তামিলনাড়ুর রাজ্যের অন্তর্গত এই মহাবলীপুরম জায়গাটিতে। তা আমরা এসে হোটেলে চেক ইন করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি সমুদ্রের টানে। কালকে সকালে আমাদের এই মহাবলীপুরম পুরোটা ভিজিট করার কথা। আশেপাশে যে সোর টেম্পল, অর্জুনা স্পিনেস, এই যে জায়গাগুলো, দ্রষ্টব্য জায়গাগুলো আছে, এগুলো আমরা প্রত্যেকটাই দেখব, সেটাই আমাদের টার্গেট আছে। এবং আমরা একটা টার্গেট এটাও নিচ্ছি যে যদি এখানে একটু সমুদ্রে গা ভেজানো যায়, কারণ গত দীঘাতে যেটা আমরা গেছিলাম, যে ভিডিও তোমরা দেখেছো আমার ইউটিউব চ্যানেলে, সেখানে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল এই ক্ষেত্রে যে আমি এই প্রথম কোনো সমুদ্র তীরবর্তী শহরে বা জায়গায় গিয়ে সমুদ্রে গা ভেজাতে পারিনি। সেটা নানান, এইবারে দীঘাতে যেটা পারিনি সেটা নানা রকম প্রতিকূলতার জন্যই হয়েছিল, কারণ সমুদ্রের হাই টাইড ছিল খুব, এবং সেই কারণে ওখানকার পুলিশ প্রশাসনের তরফ থেকে সমুদ্রে নামতে দেওয়া হয়নি। তা সেই দুঃখটাকে মিটিয়ে ফেলতে চাই আমি আমাদের জায়গা থেকে প্রায় 1659 কিলোমিটার দূরে এসে এই তামিলনাড়ুর মহাবলীপুরমে এসে, যদিও পরপর সমুদ্র তীরবর্তী জায়গাগুলোতে ভিজিট করার তো একটা প্ল্যান প্রোগ্রাম আছেই। তা প্রথম যেটা মহাবলীপুরমে এসেছি, ঐতিহাসিক শহর, ইতিহাস প্রসিদ্ধ সমস্ত জায়গাগুলো ভিজিট করব, এবং কালকে অবশ্যই সমুদ্রে গা ভেজানোরও একটু প্ল্যান রয়েছে। তা সেটা করব, এবং এই দুটো রাত, আজকের রাতটা এবং সামনে কালকের রাতটার পরে আমরা পরশু দিন এখান থেকে চেক আউট করবো। তা দেখতে পাচ্ছ দূরে একদম সি বিচের তীরবর্তী হোটেল, যদি আমরা একদম সি বিচের ধারে নেই, আমরা একটু ভেতর দিকে, মানে আমাদের হোটেল থেকে 150 মিটার হচ্ছে সি বিচ, ফলে সেই জায়গাতে আমরা রয়েছি। এখানে সমুদ্রের জলও খুব সুন্দর, এবং আশেপাশে হোটেল তোমরা দেখতে পাচ্ছ, এবং প্রচুর মাছ ধরার নৌকো এখানে রয়েছে, যেগুলো নিয়ে এখানকার জেলে ভাইয়েরা নিশ্চয়ই রাত থাকতে থাকতেই হয়তো মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে। তো আজকের মতো এইটুকুই থাকলো, আবার দেখা হবে আগামীকাল। ইতিহাস প্রসিদ্ধ শহরের আনাচে কানাচে আমরা ঘুরবো, আর সাথে থাকবে তোমরা। ঘড়ির কাঁটায় সকাল 10টা 10, আমরা বেরিয়ে পড়েছি আমাদের গেস্ট হাউস থেকে। এই আমাদের রথ, এই রথে চড়ে আমরা এখন যাব ইতিহাস প্রসিদ্ধ এই মহাবলীপুরমের আনাচ কানাচ ঘুরে দেখতে। তবে প্রথমে সারবো ব্রেকফাস্ট। তাহলে চলো যাওয়া যাক। আমরা অবশেষে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের টেবিলে সবাই আমরা রয়েছি। আমরা নিয়েছি এখানকার মশলা ধোসা, এবং এই মশলা ধোসাটা হচ্ছে একদম ঘিয়ের কোটিং দেওয়া মশলা ধোসা। এটা দেখা যাক আমরা যেরকম মশলা ধোসা খাই তার সাথে এটা কতটা একরকম কি আলাদা সেটা দেখতে হবে। এখানে আমরা 4 প্লেট নিয়েছি ধোসা, আর উনি নিয়েছেন ইডলি। এদিকে আমার বাবা আর সুরজিৎ বাবু রয়েছে, ওরাও নিয়েছে মশলা ধোসা। এবার দেখা যাক খেয়ে কেমন। কেমন কেমন দারুণ, একদম ঘিয়ের একটা
কোটিং যে রয়েছে সেটারও খুব সুন্দর একটা স্মেল আসছে। ডাল মাখানি সম্মান না। বর্তমানে এসে গেছি মহাবলীপুরম পঞ্চপাণ্ডব মন্দির। একটাই স্টোন কেটে 5টা মন্দির তৈরি হয়েছে। তা বর্তমানে আমরা এখানে রয়েছি টিকিট কাটার জন্য। এখানে টিকিটের প্রাইস যেটা রয়েছে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 40 টাকা জনপ্রতি, আর ভারতীয় ছাড়া অন্য নাগরিকদের জন্য 600 টাকা প্রতি জন, পার হেড 600। তো এখান থেকে আমরা টিকিটটা কাটবো, কেটে ভেতরে প্রবেশ করব। আমরা প্রবেশ করলাম পঞ্চরথাস, 5টা রথ। টোটাল জায়গাটা প্রায় 1400 বছরের পুরনো এবং সমস্তটা এটা একটাই পাথর কেটে সমস্ত মন্দির তৈরি করা হয়েছে। একদম এই বরাবর রয়েছে সমুদ্র এবং পুরো জায়গাটাই, এই ক্যাম্পাসটা পুরোটা ঘেরা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একটাই স্টোন কেটে ওদিকে পরপর মন্দিরগুলো তৈরি হয়েছে এবং এই মন্দিরগুলো পঞ্চপাণ্ডবকে ডেডিকেট করা হয়েছে। পঞ্চপাণ্ডবকে ডেডিকেট করে করা হয়েছে এই পঞ্চরথাস। এখানে জায়গাটা অত্যন্ত সুন্দর এবং সমুদ্র তীরবর্তী হওয়ার জন্য খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এমনিতে কিন্তু এখনও এটা সিজন নয়। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি আসা যায় তাহলে ওয়েদারটা খুব মনোরম থাকবে। এখন কিন্তু অ্যাকচুয়ালি খুব গরম বলবো না, কিন্তু রোদের একটা তেজ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ভেতরের মন্দির শৈলী এবং যে পাথরগুলো যত্রতত্র পড়ে রয়েছে। মন্দিরের স্থাপত্যটা একটু দেখিয়ে দিতে চাইব। প্রথাগত দক্ষিণ ভারতীয় স্থাপত্য রীতিতে তৈরি এবং এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটাই পাথরের, পাথর কেটে এইভাবে সুন্দরভাবে মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ধর্মরাজ রথ। ধর্মরাজ মানে যুধিষ্ঠিরকে ডেডিকেট করে এই রথ। আর কোনগুলো কোথায় রয়েছে একটু দেখে নেব। বিদেশি পর্যটকদেরও ভিড় রয়েছে। আসলে বরাবরই ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের পুরাণ বিদেশকেও টানে এবং এটা আমরা সবসময় দেখে আসছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা ভীম রথ। দ্বিতীয় পাণ্ডব হলো যুধিষ্ঠির, ভীম। এরপরে এটা হচ্ছে অর্জুন রথ। এখানে ফটো সেশন চলছে। মন্দিরের ভেতরের স্থাপত্য শিল্পগুলো অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। পঞ্চপাণ্ডব মানে অবধারিতভাবেই আসবেন দ্রৌপদী, তা দ্রৌপদী রথ। পিছন দিকে দেখতে পাচ্ছ তোমরা 1, 2, 3 যুধিষ্ঠির, ভীম, অর্জুন এবং এদিকে রয়েছে দ্রৌপদী রথ। এবার বাকি রয়েছেন আমাদের 2 পাণ্ডব, নকুল এবং সহদেব। তো আমরা সেটাই দেখে নেব। এইখানে রয়েছে নকুল সহদেব রথ। মন্দিরের স্থাপত্য দেখতেই পাচ্ছ তোমরা। এখানে সুন্দর একটা হাতি রাখা হয়েছে, পাথরের তৈরি পুরোটাই, অবশ্যই পর্যটকদের ফটো তোলার জন্য। চারিদিকটা মানে একদম অনবদ্য, খুব সুন্দর। তো এই ছিল আমাদের মহাবলীপুরমের
প্রথম গন্তব্য। তো তোমরা দেখতে পেলে মহাবলীপুরমের আমাদের প্রথম গন্তব্য পঞ্চরথাস, মহাভারতের পঞ্চপাণ্ডব সাথে দ্রৌপদীকে ডেডিকেট করে একটাই সিঙ্গেল পাথরকে কেটে এইভাবে যে রথের আদলে মন্দিরগুলো তৈরি করা হয়েছে এবং ওনাদেরকে ডেডিকেট করা হয়েছে। চারপাশের ভিউটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেরকম বললাম, ওই যে পিছন দিকে রয়েছে সমুদ্র এবং ইতিহাস প্রসিদ্ধ এই নগরীতে দাঁড়িয়ে আমরা কিন্তু ফিরে গেছি একচিলতে মহাভারতের যুগে। তো এইভাবে আমরা একটু চারপাশটা এক্সপ্লোর করে নিয়ে চলে যাব আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমরা এসে গেছি মহাবলীপুরমে আমাদের দ্বিতীয় গন্তব্য মহিষাসুরমর্দিনী রক কাট মণ্ডপ এবং ওল্ড এবং নিউ লাইট হাউস। যেটা দেখতে পাচ্ছ ওই উল্টো দিকে, ওই দিক থেকেই আমরা এলাম। ওখানে পঞ্চরথাস যেটা রয়েছে সেটা দেখে এইখানে আমরা পঞ্চরথাস, ওখানে যেটা আমরা বললাম যে 5টা টিকিট, আমরা 5 জন ছিলাম, 40 টাকা করে ইন্ডিয়ান সিটিজেনদের টিকিট। সেই একটাই টিকিট কাটলে এখান থেকে প্রত্যেকটা জায়গাতেই যাওয়া যাবে এবং ওই টিকিটেই কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল আছে যাওয়া। এবং এটা আমরা যাচ্ছি ওল্ড লাইট হাউস, নিউ লাইট হাউস এবং মহিষাসুরমর্দিনী রক কাট টেম্পল। এখানে সবটাই পাথরের কাজ, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে পাথর এবং সমুদ্র তীরবর্তী হওয়ার জন্য বালির প্রভাব খুব বেশি এবং পাথরগুলো কেটে অদ্ভুত সুন্দর স্থাপত্যশৈলী, এদের দক্ষিণ ভারতীয় যে স্থাপত্যশৈলী আমরা জানি, সেই রক কাট টেম্পলের সেই স্থাপত্যশৈলী কিন্তু এখানে সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ পাথরগুলো কত সুন্দরভাবে রয়েছে এবং সমস্ত পাথরগুলো কেটেই তৈরি করা হয়। ঈশ্বর টেম্পল অ্যাট মামাল্লাপুরম, মানে যে জায়গাটা আমরা এখন উঠছি, সেই জায়গাটা এখানে পল্লব রাজ সিংহ তার শেষ সময় এখানে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। দেখতে পাচ্ছ পল্লব রাজা রাজ সিংহ তার রাজত্বের শেষের দিকে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। তো এই মন্দিরের ওপরে আমরা এখন উঠছি। যথেষ্ট চড়াই, দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে ওপর থেকে আশপাশটা দেখা যাচ্ছে। ওই দিকে দেখতে পাচ্ছ তোমরা সমুদ্র। ইতিউতি পর্যটক দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ আমরা একদম ওপরে যে মন্দিরের স্ট্রাকচার সেখানে রয়েছি। চারপাশটা তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে লাইট হাউস দেখা যাচ্ছে, মহাবলীপুরম লাইট হাউস। এটা নিচের ভিউ, ওইদিকে সমুদ্র দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে ভিউটা, অসাধারণ। মন্দির শৈলীটা ভালো করে লক্ষ্য করো।
প্রাচীন দক্ষিণ ভারতীয় রীতিতে যেরকম থাকে শিল্পকলা অনুযায়ী মন্দিরের গায়ে দেবদেবীর মূর্তি খোদাই করা হতো। এটা পল্লব রাজার রাজসিংহর যেরকম বললাম একদম শেষের দিকের সময়কার স্থাপত্য রীতি। রক কাট টেম্পল, খুব সুন্দর, মানে পাথর কেটে এই টেম্পলটা তৈরি করা হয়েছে এবং এর ভিউটা এক কথায় অনবদ্য। এবার আমরা নিচের দিকে একটু এগিয়ে যাব। নিচে যেটা দেখতে পাচ্ছ ওল্ড লাইট হাউস এখান থেকে দেখা যাচ্ছে, তা আমরা এবার লাইট হাউসটার দিকে এগিয়ে যাব। আমরা অবশেষে উঠছি লাইট হাউসের দিকে। এটা হচ্ছে ওল্ড লাইট হাউস। লাইট হাউস থেকে বাইরের দিকটা দেখা যাচ্ছে। আমরা এসে পড়েছি মহাবলীপুরমের ওল্ড লাইট হাউস। দেখতে পাচ্ছ তোমরা এই ওপর থেকে লাইট হাউসে একদম ওপর থেকে চারিদিকটা, এদিকে রয়েছে রাস্তা, উল্টো দিকে রয়েছে অনধি বিস্তৃত সমুদ্র, যার খুব একটা ঢেউ কিন্তু দেখা যাচ্ছে না। পাড়ের দিকেই খুব হালকা ঢেউ রয়েছে এবং আশপাশটা দেখতে পাচ্ছ চারিদিকে বসতি এবং খুব সুন্দর একটা সৌন্দর্য। এখান থেকে নিচের দিকটা সত্যি কিন্তু মানে ভয় ধরাবে এবং সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া এবং ছোট ছোট। লাইট হাউসে ওঠার জন্য খুব বয়স্ক এবং হার্ট পেশেন্টদের বিরত থাকাই উচিত বলে আমার মনে হয়, কারণ অত্যন্ত সরু সরু সিঁড়ি এবং লাস্টের কয়েকটা স্টেপিং তো মানে খুব খাড়াই। ফলে সেরকম ভেবে যাদের হার্টের কোনো সমস্যা আছে বা বয়স্ক মানুষ, তারা এই লাইট হাউসে যদি না ওঠেন তাহলেই ভালো। অসাধারণ এক্সপিরিয়েন্স এই ওল্ড লাইট হাউসে। প্রচণ্ড খাড়াই সিঁড়ি, প্রচণ্ড। এই জায়গাগুলোতে একটু জানলার সিস্টেম আছে বলে এখান দিয়ে একটু হাওয়া আসছে এবং তাই খুব রিলিফ। না হলে বুঝতেই পারছো তোমরা, চেহারা দেখে ধকল হয়েছে, কিন্তু বেশ ভালো লাগলো। প্রথমে আমি উঠতে চাইনি, তারপরে মনে একটু সাহস অবলম্বন করে তিনজন, আমি, বাবা আর সুরজিৎ কাকু, আমরা তিনজন উঠলাম। তো এক্সপিরিয়েন্স ভালো, ওপর থেকে খুব সুন্দর ভিউ পেলাম, কিন্তু খুব খাড়াই সিঁড়ি। চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য মহাবলীপুরমের পঞ্চ মনুমেন্ট। 5টা মনুমেন্ট একটাই ক্যাম্পাসে আছে, আমরা সেইটা দেখতে চলে এসেছি। এখানে পরপর মনুমেন্টগুলো রয়েছে, তা আমরা একদম শুরু করব এই সাইড থেকে। সাইডে কি কি রয়েছে আমরা পরপর দেখতে দেখতে যাব, আর সাথে তোমাদেরও দেখাবো। আমরা চলে এসেছি পরবর্তী যে জায়গা সেখানটাতে। এখানেও টিকিট চেকিং হচ্ছে, যেটা 40 টাকা দিয়ে আর্কিওলজিক্যাল সার্ভের যে টিকিট আমরা নিয়েছিলাম সেই একই টিকিটে যেরকম বললাম যে সমস্ত জায়গাগুলো দেখা যায়। শুধুমাত্র লাইট হাউসের ক্ষেত্রে 10 টাকা এক্সট্রা লাগে। ওটা যেহেতু ডিপার্টমেন্ট অফ মেরিন অ্যান্ড শিপিং কর্পোরেশন এই টাইপের একটা ডিপার্টমেন্ট আর কি, তার আন্ডারে রয়েছে। তা এখানে প্রথম আমরা যেটা দেখব গণেশ টেম্পল। গণেশ টেম্পলের দিকে আমরা এগিয়ে চলেছি। এখানে একই জায়গায় অনেকগুলো মনুমেন্ট রয়েছে দেখার জায়গা। তার মধ্যে এখানকার এই এরিয়াটার মধ্যে যেটা প্রথম সেটা হচ্ছে গণেশ টেম্পল। তা আমরা এখন এগিয়ে চলেছি গণেশ টেম্পলের দিকে। এসে গেছি গণেশ টেম্পল বা গণেশ মনুমেন্ট, যেটা প্রভু গণেশজির সুন্দর বিগ্রহ রয়েছে।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, গণেশ রথ। আরতি চলছে। আমরা চলে এসেছি এই ক্যাম্পাসের মধ্যেই থাকা গণেশ টেম্পলের উল্টো দিকে রয়েছে কৃষ্ণাস বাটার বল, মানে এই পাথরের খণ্ডটা এমনভাবে এখানে রয়েছে পজিশনটা যে এটা দেখে মনে হবে বোধহয় এক্ষুনি গড়িয়ে পড়ে যাবে, কিন্তু গড়িয়ে পড়ে না। অদ্ভুতভাবে এই পাথরটা এখানে সেটিং রয়েছে। এটা হচ্ছে কৃষ্ণাস বাটার বল, মানে কৃষ্ণ গোপাল আর কি যখন ওই মাখন খেতেন সেই সময়কার মাখনের একটা পিণ্ড বা ওই বল, ওটাকেই ডেডিকেট করে এই পাথরটার নাম দেওয়া হয়েছে কৃষ্ণাস বাটার বল। অদ্ভুত স্থাপত্য, যে পাথরটা কিন্তু গড়িয়ে পড়ে যায় না। পরবর্তী মনুমেন্টে চলে এসেছি, যেখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে ডেডিকেট করে এই স্কাল্পচার তৈরি করা হয়েছে। এটাও যথারীতি সেই একই ধরনের রক কাট টেম্পল। এখানে নারায়ণের প্রস্তর খোদিত মূর্তি রয়েছে। এইখানে শিবলিঙ্গ রয়েছে, মহাদেব, এবং আশেপাশে মানুষজন ছবি তুলতে ব্যস্ত। মন্দিরের গায়ের খনন কার্যগুলো লক্ষ্য করো তোমরা। ত্রিমূর্তি কেভ, এই গুহাটার নাম হচ্ছে ত্রিমূর্তি গুহা। এখানে উল্টো দিকে একটা জলকুণ্ডও রয়েছে। এটি হচ্ছে পরবর্তী আরেকটি যেটি দ্রষ্টব্য, অর্জুনাস পিনেস। এর অর্থ কি? এর দুটি গল্প রয়েছে। প্রথম যেটি গল্প সেটি হচ্ছে যে যেটা ভগবান মহাদেবের কাছ থেকে পশুপতি অস্ত্র নিয়েছিলেন অর্জুন সাধনায় সিদ্ধিলাভ করে, সেই পশুপতি অস্ত্র যখন প্রাপ্ত হয়েছিলেন উনি, সেই সময়কার গল্পকে ন্যারেট করা হয়েছে এই স্কাল্পচারের মধ্যে দিয়ে। আর দ্বিতীয় আরেকটি গল্প যেটা শোনা যায়, সেই দ্বিতীয় গল্প যেটা শোনা যায় সেটা হচ্ছে যে ভগীরথের গঙ্গাকে মর্তে আনয়ন। এই দুটি গল্প, দুটি জনশ্রুতি অনুযায়ী এই শিল্পকলার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে 16টা যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তার মধ্যে অবশ্যই একটি হচ্ছে এই মহাবলীপুরমের সমস্ত ভাস্কর্য শিল্প। এসে গেছি ইতিহাস প্রসিদ্ধ এই মহাবলীপুরমের আমাদের আজকের সর্বশেষ গন্তব্য শোর টেম্পল। শোর টেম্পল হচ্ছে পল্লবরাজ রাজসিংহ বা নরসিংহ দ্বিতীয়, ওনার সময়কালের খুব আর্লি রিপ্রেজেন্টেশন, মানে ওনার সময়কালের খুব প্রথম দিকেই এই মন্দির স্কাল্পচার তৈরি হয়েছিল এবং সেটি এখনও বিদ্যমান রয়েছে। আমরা ওটাই আজকে আমাদের শেষ গন্তব্য। চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা আমার পিছন দিকে রয়েছে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্যতম একটি শোর টেম্পল। তো এই শোর টেম্পল দেখার জন্য আমরা এখন এগিয়ে চলেছি। মন্দিরের কাছে গিয়ে পুরো জায়গাটা একটু ঘুরে দেখতে হবে। আমরা চলে এসেছি শোর টেম্পল। শোর টেম্পলের আনাজ কানাজ ঘুরে দেখব, সাথে তোমরাও জয়েন করো। দেখতেই পাচ্ছ মন্দিরের সুন্দর স্থাপত্য, দূর থেকে এইভাবেই মন্দির পুরোটা দেখা যাচ্ছে।
রাত্রিবেলা যখন আলোগুলো জ্বলে তখন অদ্ভুত সুন্দর লাগে। গতকাল আমরা যখন এসে হোটেলে চেক ইন করে যখন আমরা সি বিচের ধারে এসেছিলাম তোমরা দেখলে, কিন্তু আমার ক্যামেরা খোলার আগেই আমি খেয়াল করিনি, একটু লেটেই খেয়াল করেছিলাম যে এই জায়গার আলোগুলো জ্বলছিল। তারপরে এই আলোগুলো নিভে গেল, কিন্তু আলোটা যখন জ্বলছিল তখন তার সৌন্দর্য মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর লাগছিল। এখানে দেখতে পাচ্ছ আলোর সিস্টেম রয়েছে চারিদিকে। এই আলোগুলোই যখন সন্ধ্যাবেলা জ্বলে খুব সুন্দর লাগে এই মন্দিরের চত্বরটা পুরোটা দেখতে। মন্দিরের গায়ের স্থাপত্য শিল্প দেখতে পাচ্ছ তোমরা। রাজরাজা ওয়ানের সময়কার। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দায়িত্বে থাকা এই মনুমেন্টগুলো এখনও সত্যি ভারতবর্ষের প্রাচীন ইতিহাসকে সগৌরবে রক্ষা করে চলেছে। মহাবলীপুরম ঘোরার জন্য একটা দিনই যথেষ্ট। সেদিন আমরা সারাটা দিন মহাবলীপুরমের আনাজ কানাজ ঘুরে বিকেলের দিকে গেস্ট হাউসে ফিরেই এক ছুটে চলে গিয়েছিলাম সমুদ্রে, কারণ সমুদ্রের মজা নিতে হবে। এরপরে আমরা সন্ধেবেলা এদিক ওদিক ঘুরে একটু তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়েছিলাম, কারণ পরদিন সকালবেলা সানরাইজ দেখেই একটু ব্রেকফাস্ট সেরে নিয়েই আমাদের পরবর্তী গন্তব্য ছিল পন্ডিচেরি। দক্ষিণ ভারত ভ্রমণের এই সিরিজের প্রথম স্পট ছিল মহাবলীপুরম। তো মহাবলীপুরম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং চোখ রাখো পরবর্তী পর্বগুলোর জন্য আমার ইউটিউব চ্যানেলে।